গুলশান অফিসের সামনে একটা বালুর ট্রাক দিয়ে বিএনপির সেই সমাবেশ পণ্ড করে দিয়েছে। গুঞ্জন উঠেছে আপনি এবং নাগরিক পার্টির আহ্বায়ক একটি বৈঠক হয়েছে ইদানিং সময়ের ভিতরে, এটি কি সত্য কিনা কিংবা বাস্তবতা আছে কিনা? আমরা যেহেতু একটা বিপ্লবী স্পিরিটের মানুষ, সেই জায়গাতেই মনে হচ্ছে যে আমাদের সংগ্রাম আসলে আরো অনেক দিন চলবে। সেই আশীর্বাদ কি এখন অভিশাপে পরিণত হয়েছে? দেলোয়ার হোসেন সাঈদীর আপনার ফাঁসির রায়ের ফলে তো 84 জন মানুষ মৃত্যুবরণ করেছে লড়াই সংগ্রাম করে, কিন্তু বেগম খালেদা জিয়াকে যখন জেলে নেয় বিএনপির কয়টা লোক মৃত্যুবরণ করেছে। তারা যখন যাদেরকে মনে করে মিত্র তাদেরকে মিত্র হিসেবে গ্রহণ করে, আবার ছুঁড়েও ফেলে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নাই। লন্ডন বৈঠকে ফেব্রুয়ারির পরে বিএনপি কিন্তু এখন দেখেন খুব বেশি আন্দোলনের উত্তাপ নাই বা গরম গরম কথাবার্তা বক্তৃতায় নাই। দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ রূপান্তরের বিশেষ সাক্ষাৎকারে। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। 28 অক্টোবরের আগের এক ধরনের নুরুল হক নূর ছিল, রাজপথে মিছিল, প্রতিবাদ, টানা বিক্ষোভ করেছেন, তারপর 5 আগস্টের বিক্ষোভ করেছেন, এখন অভ্যুত্থান পরবর্তী সময় একরকম সময় পার করছেন। কিন্তু নুরুল হক নূর যেন কথা থামছেই না, প্রতিবাদ চলছে। আসলে কেন এই অভ্যুত্থান পরবর্তী সময় কেন নূরকে আসলে সেই বিক্ষুব্ধ নূর কিংবা সেই আগের 28 অক্টোবরের আগে কিংবা এই সময়ের নূরের মতো লাগছে এখন? আমরা তো বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত একটা প্রতিকূল সময় এবং উত্তাল সময়ে রাজনীতিতে এসেছি, এবং একেবারেই জনসম্পৃক্ত বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলন, বিশেষ করে বাংলাদেশে যেহেতু গত 16 বছর ধরে গণতন্ত্র, ভোটের অধিকার, মানবাধিকার, আপনার ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এগুলো ছিল না। তরুণদের যে ধর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং লড়াই, সেই জায়গা থেকে আমরা এই ধরনের একটা প্রতিবাদের মধ্যে দিয়ে এসেছি। এই আন্দোলন করতে গিয়ে আমরা রাজপথে সেই সময়ে অনেক দল মতের মানুষকে পেয়েছি, তাদের নিয়ে আন্দোলন করেছি। 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশে এখন আবার আমাদের আরেক ধরনের লড়াই বিদ্যমান। 5ই আগস্টের পূর্বে আসলে যেটা ছিল আপনার আমাদের কাছে একেবারেই চিহ্নিত একটা ফ্যাসিস্ট শক্তি, যে যারা কোনোভাবেই ভিন্ন মত এবং বিরোধী মতকে সহ্য করছে না, কোনো স্পেস দিচ্ছে না। কাজে তাদের বিরুদ্ধে সকল বলা চলে যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে নিয়ে লড়াই করেছি 5ই আগস্টের পরপর। এখন 5ই আগস্টের পরে আবার আমাদের একটা নতুন লড়াই, সেটা হচ্ছে যে যেই কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটি গত 16 বছর তথা 53 বছরে রাষ্ট্র হিসেবে দাঁড়ায়নি। একটা রাষ্ট্র টিকে থাকে তার কিছু প্রতিষ্ঠান এবং কিছু সোশ্যাল কন্ট্রাক্ট বা আমি মনে করি যে সামাজিক চুক্তির উপরে। সেইখানে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ওইভাবে আমরা সে ধরনের সোশ্যাল কন্ট্রাক্টেও আমরা যেতে পারি নাই, এবং কিছু প্রতিষ্ঠান, সেটা ধরেন জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, মানবাধিকার কমিশন, এই ধরনের কতগুলো প্রতিষ্ঠান যেগুলো রাষ্ট্রকে রক্ষা করবে, নাগরিকদেরকে প্রোটেক্ট করবে, ওইভাবে আমরা গড়ে তুলতে পারিনি। তো কাজে এখন যেহেতু অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা সুযোগ পেয়েছি এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার, নতুন একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনার, আমরা এখন সেই জায়গাটাতে যেতে চাই। সেই ক্ষেত্রে আমরা যখন দেখছি যে যারা আমাদের সেই নিউ সোশ্যাল কন্ট্রাক্ট কিংবা নতুন সামাজিক চুক্তির বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কিংবা এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামো সংস্কারের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, আবার তাদের বিরুদ্ধে এখন লড়াই করতে হচ্ছে। সেই দিক থেকে ওই যে সবসময় বলা হয়ে থাকে যে বিপ্লব কখনো শেষ হয় না, বিপ্লবীদের মৃত্যু হয় না। সেই জায়গা থেকে আমরা যেহেতু একটা বিপ্লবী স্পিরিটের মানুষ, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আমাদের সংগ্রাম আসলে আরো অনেক দিন চলবে। 18 সালের কোটা বিরোধী আন্দোলন, যেখানের মধ্যে নুরুল হক নূর সামনে আসলো, ডাকসুর ভিপি হলো, এবং তারই যদি বলা যায় একটি রেশ আবার 2024 সালে এসে লাগলো, যেখান থেকে একটি স্ফুলিঙ্গর বিস্ফোরণ, অভ্যুত্থান সৃষ্টি হলো। নতুন যদি বলা যায় আগে একজন নূর তৈরি হয়েছিল, এখন অনেকগুলো বিপ্লবী বা অভ্যুত্থানের সৈনিক জন্ম নিয়েছে, এবং সেখান থেকে জন্ম নিয়েছে একটি রাজনৈতিক দলও বটে। এই পথ চলা বা এই সার্কেলটাকে আপনি আসলে কীভাবে দেখেন? এটা ঠিক যে আজকের বাংলাদেশের যে পরিবর্তন, এই পরিবর্তন আমরা অনেকে মিলে শুরু করেছিলাম, তবে সেখানে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছিলাম, আমরা পরিচিত ফেস ছিলাম। বিশেষ করে 2024-এ গণ অভ্যুত্থান যে প্রেক্ষাপট বা পটভূমিতে দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনটা তো বাংলাদেশে দীর্ঘদিন পরে
আপনার 18 সালে আমরা শুরু করেছিলাম, এবং বাংলাদেশের ইতিহাসে বোধহয় এইভাবে একটা সিম্পল দাবি আদায়ের আন্দোলন 8.5 মাস 8 মাস চলেছে এরকম নজির নাই। ফেব্রুয়ারির 17 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 4 তারিখ পর্যন্ত আন্দোলন চলেছে। সেই আন্দোলন করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, সরকারি দলের নিপীড়নের মুখে পড়েছি, যার ফলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহানুভূতি সমর্থন আমরা পেয়েছি, এবং শেষ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আমরা কিছুটা হলেও আদায় করেছিলাম। 2024-এ আবার যখন সেই রক্ত সংগ্রাম ত্যাগের মধ্যে দিয়ে আদায়কৃত দাবি যখন সরকার আদালতকে ব্যবহার করে মুছে দেওয়ার চেষ্টা করেছিল, যার উপরে ভিত্তি করে আসলে আমরা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মও দাঁড় করিয়েছিলাম যে অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, আমরা সেই দাবি নিয়ে আবার রাজপথে নামি। তবে এবারের আন্দোলনের পটভূমি কিংবা এবারের আন্দোলনের ব্যাপ্তিটা আরও ব্যাপক মাত্রায় চলে যায়, যার ফলে সমগ্র মতপথের মানুষ এসে শেষ পর্যন্ত একটা বিন্দুতে মিলিত হয় এবং কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে পরিণত হয়, যার ফলে এই গণ অভ্যুত্থান হয়েছে। তো 2018 সালের গণ অভ্যুত্থানে আমরা কয়েকজন নন ফেস ছিলাম। 2018 পরে 19 সালে ডাকসু নির্বাচন হয়েছে, যার ফলে আরও একটা প্রাতিষ্ঠানিক পরিচয়ের ফলে আমাদের রাজনীতিতে একটা শক্ত ভিত্তি তৈরি হয়েছিল, সামাজিক রাজনৈতিক ভিত্তি তৈরি হয়েছিল। কিন্তু এই গণ অভ্যুত্থান যেহেতু একটা রেজিমকে ফেলে দিয়েছে বা একটা রেজিমের পতন ঘটিয়েছে, কাজে এই গণ অভ্যুত্থানের এই সংগ্রামে আরও অনেক ফেস বের হয়ে এসেছে এবং মানুষ তাদের প্রতি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে, এবং সেই তরুণদের অনেকেই সরাসরি আমার সাথে রাজনীতি করেছে। এই অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদে ছিল, কেউ যুব অধিকার পরিষদ, কেউ গণ অধিকার পরিষদ, এই পরিষদে ছিল। এখন তারা একটা নতুন দল গঠন করেছে, আমি তাদের প্রতি শুভকামনা জানাই, তারা ভালো কিছু করুক, আমার সেই প্রত্যাশা সবসময় থাকবে। এবং এমনও হতে পারে যে যেহেতু আলটিমেটলি যেটা বলে একই জায়গা থেকে বায়াত নেওয়া তরুণ কাজে আবার ঘুরে ফিরে এক জায়গায় কিন্তু চলে আসতে পারে, সেটা দেশের জন্য ভালো হবে। যদি গণ অধিকারে আসবে নাকি নাগরিক পার্টি যদি বলা যায় সেখানে চলে যাবে, কোনটা মিলিতটা কোথায় হতে পারে? গণ অধিকারে তারা আসবে নাকি আপনারা আসলে সেই নাগরিক পার্টির দিকে চলে যেতে পারে? আমরা যখন আপনার যেটা বলে যে অংশীদারিত্বের কোনো ব্যবসা কোনো কাজ করি, কাউকে না কাউকে কিন্তু একটু ছাড় দিতে হয়। সেই জায়গা থেকে কোন প্ল্যাটফর্মে বা কোন জায়গায় গিয়ে সবাই মিলিত হয় সেটা আরেকটু সময় গেলে হয়তো বলা যাবে। তবে আমরা মনে করি এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই পুরাতন রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে মানুষের মধ্যে একটা প্রচণ্ড রকমের আকাঙ্ক্ষা আছে, আগ্রহ আছে। সেইটা পূরণে কিংবা সেই নেতৃত্বটা দেওয়ার ক্ষেত্রে এই তরুণদের 2018 থেকে 24 কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সেই তরুণরা যদি বিভিন্ন পকেটে পকেটে বিভক্ত থাকে তাহলে এই তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ আমি মনে করি যে ওইভাবে মানুষের প্রত্যাশিত মাত্রায় থাকবে না, এবং তারা আঞ্চলিক ভাষায় বলে নিজের পায়ে নিজে কুড়াল মারবে। আর যদি ইউনাইটেডলি চলতে পারে, কিছু করতে পারে, নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ, দেশ জাতিরও একটা ভালো ভবিষ্যৎ তৈরি হতে পারে। সেটা তো সবাইকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে রিয়ালিটিটা। সবাই যেহেতু শিক্ষিত তরুণ, 18+, সবাই ম্যাচিউর্ড আমি মনে করি অনেক ক্ষেত্রে, সুতরাং তাদেরকে সেই রিয়ালিটিটা বুঝে তাদের কর্মকৌশল ঠিক করতে হবে। 28 অক্টোবর খুব বারবারই এই কথাটি বলছি এই কারণে, 28 অক্টোবর ধরে আপনারা যতটুকু সরব ছিলেন একমাত্র বিএনপির কর্মসূচির পর বেশিরভাগই আপনাদের প্রতিদিনই মিছিল করতে আমরা লক্ষ্য করেছি ওই সমাবেশকে ঘিরে এবং পরবর্তী সময়ে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় বিএনপির সঙ্গে এক ধরনের শুরুর দিকে এক ধরনের আপনাদের দূরত্ব মনে হয়েছিল, মাঝখানে আবার খুব একত্রিত মনে হয়েছিল। এখন আবার কি বিএনপির সঙ্গে আপনার একটু দূরত্ব তৈরি হলো কিনা আপনার নিজ এলাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে? এটা ঠিক যে গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সবচেয়ে ভুক্তভোগী ছিল বিএনপি এবং জামাত, আর তাদের পাশে থেকে এই লড়াইটা সীমিত শক্তি নিয়ে যারা সবচেয়ে সক্রিয়ভাবে করেছে সেটা হচ্ছে এই পরিষদের নেতাকর্মীরা, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার, শ্রমিক অধিকার কিংবা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, একেবারেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে, যেটা সমস্ত গণমাধ্যম আপনারা দেখেছেন। এমনকি বিএনপির সবচেয়ে চূড়ান্ত যে লড়াই আপনার যুগপৎ আন্দোলন থেকে শুরু করে 28 অক্টোবর, এই আন্দোলনেও কিন্তু গণ অধিকার পরিষদ সবসময় একটা সক্রিয় ভূমিকা পালন করেছে। এবং বাংলাদেশের হিস্ট্রিতে বিএনপির সরকারে নাই গত 16 বছর ক্ষমতার বাইরে, তারপরে যে যুগপৎ আন্দোলনে বাম ডান মধ্যমপন্থী যে একটা বলয় তৈরি হয়েছিল, এটার সেন্টারও ছিল কিন্তু গণ অধিকার পরিষদ।
তো সেই জায়গা থেকে বিএনপির সাথে আমাদের একটা ভালো মিত্রতার সম্পর্ক গড়ে ওঠে এবং এই 5ই আগস্টের পরপরও সেটা আছে বা ছিল বলে আমরা মনে করি। কিন্তু বিএনপির যে রাজনৈতিক আসলে বৈশিষ্ট্য বা তাদের যে পলিসি, তাতে দেখা যায় যে বড় দল হিসেবে তারা যখন যাদেরকে মনে করে মিত্র তাদেরকে মিত্র হিসেবে গ্রহণ করে, আবার ছুঁড়েও ফেলে। যেমনটি 20 দলীয় জোটের ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে কোনো ধরনের আলাপ আলোচনা ঘোষণাপত্র ছাড়াই দীর্ঘদিনের 20 দলীয় জোট কিন্তু 18 সালের নির্বাচন আগে ভেঙে দিয়েছিল। সো সেই ক্ষেত্রে তাদের দীর্ঘদিনের মিত্ররা কিন্তু অনেকে আক্ষেপ প্রকাশ করেছিল যে কোন প্রক্রিয়া কী করেছে আমরা তো কিছু জানিও না। কিংবা আবার আমাদের চেয়ে সবচেয়ে দীর্ঘদিনের বিএনপির মিত্র হচ্ছে জামাত। 5ই আগস্টের পরে বিএনপি জামাত বিপরীতমুখী। তো এখন আমাদের তো অত রাজনৈতিক অভিজ্ঞতা নেই, কাজেই এখন বিএনপি আসলে আমাদেরকে মিত্র হিসেবে দেখছে না কি হিসেবে দেখছে সেটা আমরা জানি। তারা চিঠিও প্রয়োজনে তৃণমূলে পাঠালো, সেই চিঠিতে এক ধরনের আশীর্বাদ ছিল, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সেই আশীর্বাদ কি এখন অভিশাপে পরিণত হয়েছে? না, এইটাও হচ্ছে বিএনপি আসলে আমাদেরকে আশীর্বাদ করেছে না অভিশাপ দিয়েছে সেটা আমরা জানি না। কারণ কি, গণ অধিকার পরিষদ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ, একটা নতুন ধারার সৃষ্টি করেছিল। বিশেষ করে দেখেন যে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছে সরকারের থেকে, যেটা কিংস পার্টি আকারে কিংবা গোয়েন্দা সংস্থা বিভিন্ন বিদেশি এজেন্সির সহযোগিতায়। গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা স্রোতের বিপরীতে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করে গণমানুষের চাহিদার আলোকে দলটি তৈরি হয়েছে। তো এই 5ই আগস্টের পরে আমাদের সাথে কোনো আলাপ আলোচনা হয় নাই যে আচ্ছা আমরা নির্বাচনে জোট করবো, আপনারা কয়টা আসন চান, আপনাদেরকে এতগুলো আমরা দিতে পারবো, আপনারা চাইছেন এতগুলো, আমরা এতগুলো দিতে পারবো, এরকম কোনো আলাপ আলোচনা হয় নাই। দেখলাম যে এটা নির্বাচনের আসনেরও বিষয় না, আমাদের ওই অঞ্চলে এবং আমার সেক্রেটারি রাশেদ খানের এলাকায় তাদের নেতাকর্মীদেরকে সহযোগিতা করার জন্য চিঠি দিয়েছে। কারণ এটা ঠিক যে 5ই আগস্টের পরপর সংগঠিত শক্তি হিসেবে অন্যদের চেয়ে বিএনপি এগিয়েছিল, যার ফলে সব জায়গায় সেটা ইতিবাচক অর্থে বলেন নেতিবাচক অর্থে বলেন একটা এলাকার শান্তি শৃঙ্খলার পরিবেশ তৈরিতে কিংবা আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু বিএনপিরই একটা অগ্রণী ভূমিকা ছিল। সো আমরা তখন দেখতে পেলাম যে আমাদের লোকজনের উপরে বিএনপি অনেক যা হামলা করছে, পোস্টার লাগাতে দিচ্ছে না, সাংগঠনিক কাজকর্ম করতে দিচ্ছে না। তখন আমরা বিএনপিকে এটা অফিসিয়ালি জানিয়েছি। এখন ওই বিবেচনায় বিএনপি চিঠি দিয়েছে কিনা আমরা জানি না। তো তারপরে যেটা হয়েছে, এই চিঠি দেওয়ার ফলে আমার আসলে বিশেষ করে যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যিনি একসময় সেই আলোচিত সমালোচিত, সেটা আমরা ডিটেলসে না গেলাম, হাওয়া ভবনের অন্যতম লোক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা শুনেছি, যার হাত ধরে বিসিএসের লিস্ট হতো, সরকারি চাকরিতে তালিকা হতো, হাসান মামুন, সে ওইখানের মনোনয়ন প্রত্যাশী। তার আপনার কাছ থেকে আমাদের নেতাকর্মীরা পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে, সেটা আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছিলাম। খুব বেশি প্রতিকার আমরা দেখিনি। এবং সর্বশেষ এইবার ঈদের সময় এলাকায় গিয়ে রীতিমতো একেবারেই সন্ত্রাসী কার্যক্রম, যে আমরা একটা প্রোগ্রাম করে ফেরার পথে রাস্তায় গাছ ফেলে রামদা অস্ত্র লাঠিসোঁটা নিয়ে পথ অবরোধ করে রাত্র আপনার 10:30 থেকে রাত্র 3টা পর্যন্ত। আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেছি, আপনি কিছুক্ষণ পর পর আপনার ফেসবুক পেজ থেকে লাইভ ভিডিও এক ধরনের লক্ষ্য করেছি। এই যে ঘটনাগুলো, রাস্তায় দাঁড়ানো, কর্মীদের নিয়ে শোডাউন কিংবা বাড়িতে ফেরার জন্য যে ফেরার সমাবেশ শেষে, এইগুলো কি আরও স্পিরিট জোগালো কিনা আপনাকে, আরও মানে শক্তি বা সংকট থেকে আরও শক্তি জোগালো কিনা, বা নতুন করে বার্তা আসলে কিছু দেওয়ার চেষ্টা করছিলেন কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে? না, আমি ফেসবুকে বিশেষ করে যেহেতু বিএনপির যেটা বলেছি যে তাদের সাথে আমরা তো মিত্র হিসেবেই, ধরেন খালেদা জিয়ার মুক্তি নিয়ে আমি ডাকসুর ভিপি হিসেবে কিংবা আমরা অধিকার পরিষদ থেকে কথা বলা বিএনপির জন্য সে সময় একটা বড় অ্যাডভান্টেজ ছিল। আমরা চাইলে ডাকসুর ভিপিদের ইতিহাস আছে, সামরিক স্বৈরশাসন থেকে বিভিন্ন সময় কম্প্রোমাইজ করে অনেকে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। তো ওই 28 বছর পর অনুষ্ঠিত ডাকসু এবং যেখানে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল কোন ঠাসা কার্যত খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে জেলে নিল। দেলোয়ার হোসেন সাঈদীর আপনার ফাঁসির রায়ের ফলে তো 84 জন মানুষ মৃত্যুবরণ করেছে লড়াই সংগ্রাম করে, কিন্তু বেগম খালেদা জিয়াকে যখন জেলে নেয় বিএনপির কয়টা লোক মৃত্যুবরণ করেছে, রাজপথে প্রাণ দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে, কয়টা দিন ওইভাবে লড়াই সংগ্রাম করেছে। বিএনপি কিন্তু সেটা করতে পারে, যেটা বলা হয় থাকে ওই যে আপনার 2000 সম্ভবত 13 সাল না 14 সালে যে একবার বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি দিয়েছিল, গুলশান অফিসের সামনে
একটা বালুর ট্র্যাক দিয়েই বিএনপির সেই সমাবেশ পণ্ড করে দিয়েছিল। তো বলে তাহলে এত বড় একটা দল, এত নেতাকর্মী, লক্ষ লক্ষ ওই বালুর ট্র্যাক সরানোর জন্য সেই দিন একটা মিছিল কিংবা নেতাকর্মী গুলশানে যায়নি। তো সেখানে আমরা তো বিএনপির বলা চলে পক্ষে যে অবস্থানটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে নিয়েছি, এটার জন্য বিএনপির কৃতজ্ঞ থাকা উচিত, আমাদেরকে রিওয়ার্ড দেওয়া উচিত। সেই জায়গা থেকে রিওয়ার্ড কি পেয়েছেন? সেইটাই বলছি। এখন তারা আমাদেরকে কিভাবে দেখছে সেটা তো আমরা জানি না। তো এইবার এলাকায় গিয়ে যে পরিস্থিতির সম্মুখীন হলাম এবং সিনিয়র নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ জেনেও নীরব ভূমিকা পালন করাটা তো বরঞ্চ একটা রহস্যের আমাদের কাছে দ্বার উন্মোচন করেছে, যে আসলে বিএনপি তাদের মিত্রদের প্রতি কি আচরণ করবে সেটি নিয়ে একটু ভাবার সময় এসেছে। তো আমরা যেটা বলছি, আপনাকে যদি মাঝখানে আরেকটু বলি, রিওয়ার্ডের কথা যেহেতু বললেন, আপনাকে যদি বলা হয় ঢাকার একটি আসন আপনাকে রিওয়ার্ড হিসেবে বিএনপির সমর্থন থাকবে, কিন্তু এলাকারটি নয়, আপনি কি সেই রিওয়ার্ডটি গ্রহণ করবেন কিনা? না, বিএনপি আপনার বিশেষ করে সাথে যদি আমাদের নির্বাচনী জোট ব্যালেন্স হয়, সেখানে তো আমাদের ন্যায্যতার ভিত্তিতে আলাপ আলোচনা হবে, সমঝোতা হবে, তার মধ্যে দিয়ে আমাদের একটা জায়গায় পৌঁছাতে হবে। গণ অধিকার পরিষদ দুই একটা সিটের জন্য আপনার বিএনপির সাথে কম্প্রোমাইজ করবে, কিংবা দুই একটা সিট দিলে নাচতে নাচতে বিএনপির গুণ গায়া নির্বাচনে চলে যাবে বিএনপির সাথে, এইরকম দল গণ অধিকার পরিষদ না। দুই চারটা সিট গণ অধিকার পরিষদ চাইলে শেখ হাসিনার আমলেও নিতে পারত। এবং বিএনপি যেখানে এই আপনার 18 সালের নির্বাচনের পরে 6টা না 7টা এমপি নিয়ে সংসদে গিয়েছে, গণ অধিকার পরিষদে 24টি নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক সিট নিয়ে সংসদে যাওয়ার সুযোগ ছিল। গণ অধিকার পরিষদ সেটাতে কম্প্রোমাইজ করে নাই, ভবিষ্যতেও করবে না। গণ অধিকার পরিষদ একটা সম্মানজনক সমঝোতা হলে সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি। সেখানে আমরা কোথা থেকে কি নির্বাচন করবো সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সময় বলে দিবে। একটি কথা, আবার আপনার যে ছোট ভাই কিংবা যাদের নিয়ে একটি সংবাদ সম্মেলন আপনি করেছিলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আসার প্রেক্ষিতে বলেছিলেন আসলে আমার টাকা পয়সা দিয়ে অনেকই দলে ভিড়ানো যায়, একটি কিন্তু কড়া অবস্থান নিয়ে কিন্তু আপনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন। সেই জায়গার কি পরিবর্তন আসলো কিনা? এবং গুঞ্জন উঠেছে আপনি এবং নাগরিক পার্টির আহ্বায়ক একটি বৈঠক হয়েছে ইদানিং সময়ের ভিতরে, এটি কি সত্য কিনা কিংবা বাস্তবতা আছে কিনা? রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। আর বিশেষ করে বাংলাদেশের এখন তো এমনিতেই একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ট্রানজিশনাল পিরিয়ড। সো এই ক্ষেত্রে অনেক ধরনের মেরুকরণ হতে পারে। আর এনসিপির বা এই সময়ের উপদেষ্টা থেকে শুরু করে এই নতুন দলের তরুণরা, মোস্ট অফ দেম আর ভেরি ক্লোজ টু মি। তারা আমার সাথে কাজ করেছে, তারা মিলেমিশে কাজ করেছি, পারস্পরিক একটা জানাশোনা আছে। সুতরাং দেশের এই প্রশ্নে, এই পরিস্থিতিতে বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। এমনকি অন্যান্য দলের সাথেও কিন্তু আমাদের এই আলাপ আলোচনাটা হয়, জামাতের সাথে হয়, ইসলামী আন্দোলনের সাথে হয়, বামপন্থীদের সাথে হয়, এমনকি বিএনপির সাথেও কিন্তু আমরা কিন্তু সব দল মতের প্ল্যাটফর্ম কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। পরিষ্কার কথাই এই সঙ্গে বৈঠকটি হচ্ছে কিনা, হয়েছে কিনা ইদানিং এর সময়? হ্যাঁ, হয়েছে। নাহিদের সাথে হয়েছে, আরও এনসিপির অনেকের সাথেই হয়েছে, আরও বৈঠক হওয়ার কথা আছে, জামাতের সাথে হওয়ার কথা আছে। তো এই ধরনের বৈঠকগুলো চলমান থাকবে। এখানে আমাদের এই সময়ে বড় একটা কমিটমেন্ট হচ্ছে যে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য, ক্ষমতার ভারসাম্য এবং এই বিশেষ করে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা বড় ধরনের একটা সংস্কার চাই। সেই সংস্কারে কোন কোন দল একমত সেই বিষয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি, যে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। এই ক্ষেত্রে আলাপ আলোচনা চলছে। নির্বাচনে এই লাইক মাইন্ডেড দলের ভবিষ্যতে জোট গঠনও হতে পারে, বিশেষ করে সেগুলো একটু সময় গেলে বোঝা যাবে। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ প্রধানরা যদি বলে, উপদেষ্টা দেশের বাইরে গিয়ে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারও বলেছেন নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, নিষ্ক্রিয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি। তারপর আপনি কি ভাবছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা, কি বলবেন? আগামী নির্বাচন না, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নাই, যেটা আমরা বলেছি। এইটা একটা মরা লাশ, এখন এটা দাফন কাফন আপনার দেওয়ার বা দাফন কাফন করার সময়টা খালি শুধু বাকি আছে। এইটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই দাফন কাফনটা হবে। শেখ হাসিনা একটা দলের প্রধান এবং প্রধানমন্ত্রী, তিনি কথায় কথায় বলতেন যে শেখ মুজিবের কন্যা পালায় না, শামীম ওসমানরা বলতেন যে পালায় না, আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা বলতেন আওয়ামী লীগের ভিত অনেক তৃণমূলে। সো সেই আওয়ামী লীগ আমরা তো দেখেছি 5ই অগস্টের পরে, এই নেক্সট 5ই অগস্ট ইজ কামিং, অন ইয়ারের মধ্যে একটা মিছিল করার জন্য, আওয়ামী লীগের ব্যানার ধরার জন্য, অফিস খোলার জন্য সারা বাংলাদেশে আমরা একটা নেতাকর্মী দেখি নেই। সো এই
আওয়ামী লীগের মধ্যে দিয়ে তো প্রমাণিত যে এটা একটা মৃত লাশ, সেই আওয়ামী লীগের কামব্যাক করার সুযোগ নেই। প্রধান ভয়ঙ্কর রূপে ফিরবে এরকম অনেকগুলো সাইনবোর্ড আমরা লক্ষ্য করি। এইটা নেতাকর্মীদেরকে মোটিভেট করার জন্য অনেক কিছু বলতে পারে, এবং 5ই আগস্ট এই দেশের জনগণ তো আওয়ামী লীগের বিরুদ্ধেই বিপ্লব করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। সো এর মধ্যে দিয়েই তো প্রমাণিত যে এই দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। সেই আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশের রাজনীতিতে আসবে? এখন স্বাভাবিকভাবেই এই দেশে দেশ স্বাধীনের পরপরও বিভিন্ন সংগঠন চোরাগুপ্তা আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করেছে। এখন আওয়ামী লীগকে বিদেশি কিছু শক্তি আপনার এই আন্ডারগ্রাউন্ড রাজনীতি করাতে চায় আওয়ামী লীগকে দিয়ে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে হ্যাঁ, এটা ঠিক যে আওয়ামী লীগ তো চূড়ান্তভাবে নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। কেন? যেহেতু তাদের একটা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, গুম খুন, দেশের আপনার অর্থ সম্পদ বাইরে পাচার, লুটপাটের অভিযোগে বিচার চলছে, এবং এই বিচারিক প্রক্রিয়ায় তো আমাদের ধারণা যে এই দলটা এই ধরনের মানবতা বিরোধী অপরাধ, গণবিরোধী অবস্থান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ড করলো 16 বছর, তারা তো নিষিদ্ধ হবে। সুতরাং প্রধান উপদেষ্টার তো লাগবে না, আমার তো লাগবে না, বিচারিক প্রক্রিয়া তো আমরা আশা করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। তাহলে তো আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এবং এখানে আপনি সবচেয়ে আরও ভালো কথা শুনেছেন যে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি কিন্তু বলেছে এখানে যে আওয়ামী লীগ ছাড়াও ইনক্লুসিভ নির্বাচন হতে পারে। সো ইন্টারন্যাশনাল কমিউনিটিও কিন্তু এইটা বুঝে গেছে। এই ইন্টারন্যাশনাল খেলা কিন্তু এর আগেও হয়েছে, আমরা লক্ষ্য করেছি 2024 সাল নির্বাচনে সোনারগাঁতে কিন্তু এরকম বিদেশি পর্যবেক্ষক প্রতিনিধিরাও কিন্তু বলেছিল নির্বাচন সুন্দর, একের পর এক বিভিন্ন দেশ এসে ব্রিফিং দিয়েছিল, আমরা সেগুলো লক্ষ্য করেছিলাম। এরকম কি নতুন করে আবারও একই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা দেখেন কিনা, কিংবা আবারও একই রকমের মেরুকরণ গল্প হতে পারে কিনা মনে করেন? না, এখানে তো আরও 24-এর নির্বাচন কিংবা 18-র নির্বাচন কিংবা বিভিন্ন এই লাস্ট রেজিমের পিরিয়ডে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, মানে তথাকথিত উন্নয়নের গল্প বিভিন্ন দেশি বিদেশি পত্রিকায় লেখার জন্য তারা কলামিস্ট ভাড়া করেছে, ফেক রিপোর্ট করিয়েছে, নির্বাচনের সময় বিভিন্ন ঘটনায় ওই সাদা চামড়া লোক ভাড়া করে এখানে সংবাদ সম্মেলন করিয়েছে। এটা তো আওয়ামী লীগ করেছিল। এখন তো আর আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় নাই, কাজেই এখন তো কারো এই সুযোগটা নাই। আগামীর যে নির্বাচন হবে আমরা পরিষ্কারভাবেই বলছি যে সেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনের পূর্বে একটা লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক সহাবস্থান, এই ধরনের একটা পরিবেশ সরকার নিশ্চিত করার জন্য কাজ করছে। রাজনৈতিক দলগুলো আমরা আমাদের জায়গা থেকে কাজ করব, এবং যতদিন ওই পরিবেশ না হয় ততদিন তো দেশে নির্বাচন হবে না। সো এখন আমরা একটা বিশেষ প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দল আলাপ আলোচনা করে তারা ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন চেয়েছিল, সেখানে আমরা হয়তো সেই স্ট্যান্ডে কথা বলেছি, কিন্তু আমাদের পজিশনটাই ঠিক আমরা এটা কখনোই মনে করি না, এখনও আমরা মনে করি না। যেই কারণে আমরা বলেছি যে সংস্কার, নির্বাচন, যে কোনো ইস্যুতে সরকারকে রাজনৈতিক ঐক্যমতকে গুরুত্ব দিতে হবে, রাজনীতির পাশাপাশি নাগরিক সমাজের মতামতকে গুরুত্ব দিতে হবে। এখন ধরেন বিএনপি একটা মেজর পলিটিক্যাল পার্টি, তারা সহ বেশিরভাগ দল একটা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা বলল। আবার এখন তো রাজনৈতিক দলই বলছে যে ডক্টর ইউনূসের মতো একজন ক্যারিসমেটিক লিডার, আন্তর্জাতিকভাবে একজন গ্রহণযোগ্য নেতা বাংলাদেশে যদি এই সংস্কার এবং দেশকে একটা সঠিক ট্র্যাকে তোলার জন্য আরও কিছুদিন সময় দরকার হয়, আমরা সেটা দিতে চাই। সো রাজনৈতিক দলেরও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটনায় পজিশন চেঞ্জ হচ্ছে। এখন আমাদের যেটা প্রত্যাশা যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার জন্য যে কাজগুলো প্রয়োজন, যে সময়টা প্রয়োজন, সেটা আমরা সবাই মিলে সরকারকে দিতে চাই। সেক্ষেত্রে সরকার একটা ডেট দিয়েছিল শুরু থেকে ডিসেম্বর টু জুন। রাজনৈতিক দল অনেকে বলছে সরকারের ঘোষিত সময় ডিসেম্বর আছে, আবার তারেক রহমানের সাথে আলাপের পরে সরকার কিন্তু শর্তযুক্ত বলেছে যদি সংস্কার প্রক্রিয়ায় যদি এগিয়ে নেওয়া যায়, বিচার এবং সংস্কারকে এগিয়ে নেওয়া যায়, তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে। সংস্কার এবং বিচার প্রক্রিয়া যদি এগিয়ে আসে, সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় আমাদের আপত্তি নেই, সরকার যদি ডিসেম্বরে করতে চায় আমাদের আপত্তি নেই, সরকার যদি জুনেও যেতে চায় আমাদের কোনো আপত্তি নেই। কারণ একটা রাজনৈতিক দল হিসেবে আমরা এই মুহূর্তে সরকারের উপরে প্রেশার তৈরি করে তার কাজে বিঘ্ন ঘটাতে চাই না। আমরা যেটা দেখেছি মাঝখানে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তিনি খুবই অসম্মানিত বোধ করেছেন যেভাবে সব দল মিলে তাকে ক্ষমতায় বসিয়েছে, সমর্থন দিয়েছে। তিনি তো ক্ষমতা গ্রহণের জন্য আসেন নাই, তাকে আমরা সকলে আহ্বান করেছি, সেটাতে তিনি সাড়া দিয়ে এসেছেন। কাজেই এখন আবার তার
কাজের আগেই আমরা নির্বাচনের জন্য চাপাচাপি করছি, মাঝখানে সিটি কর্পোরেশনের আন্দোলনের ফলে যমুনার আশপাশ কয়েকদিন বন্ধ থাকলো, যেখানে তিনি মনে কষ্ট নিয়ে পদত্যাগ করতে চাইলেন। সো ওই ঘটনার পর থেকে সত্যিকার অর্থে নট অনলি বিএনপিরও কিন্তু পজিশন চেঞ্জ হয়েছে। ডিসেম্বর থেকে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারির পরে বিএনপি কিন্তু এখন দেখেন খুব বেশি আন্দোলনের উত্তাপ নাই বা গরম গরম কথাবার্তা বক্তৃতায় নাই। সো এই জায়গা থেকে বলছি যে রাজনীতিতে সময় এবং প্রেক্ষাপটের কারণে রণকৌশল রণনীতির পরিবর্তন হতেই পারে। ঐক্যমত্যের কথা বলছিলেন, রাজনৈতিক দলগুলোর কথা, যে শব্দটা বারবারই বলেছেন, ঐক্যমত্যের ভিত্তিতে অনেক কিছু আসলে সম্ভব, আবার অনেক কিছুই পরিবর্তন হতে পারে। তো ওই ঐক্যমত্যের ভিতরেই 1 বছরের কাছাকাছি 5 আগস্ট আসলো বলে তার আগে কি এই যারা মিলে অভ্যুত্থান করলেন, একসঙ্গে হাতে হাত নিয়ে মিছিল করলেন, তাদের মধ্যে অনৈক্যের সুরটা একটু বেশি দেখা যাচ্ছে না? অনৈক্য কিংবা দ্বিমত থাকার ফলেই কিন্তু ঐক্যের আলোচনাটা আসছে। সুতরাং বিভিন্ন ইস্যুতে আমাদের ভিন্ন ধরনের মত আছে, ডিফারেন্ট আলোচনা আছে, আবার এইটা সত্ত্বেও কিন্তু আমরা কাছাকাছি আসার চেষ্টা করতেছি। এখন বিশেষ করে আপনার যে সংস্কারের আলাপগুলো চলছে সেইখানে বিভিন্ন ধরনের মতামত আছে। ধরেন বেশিরভাগ দলই বলছে যে তারা 10 বছর বেশি প্রধানমন্ত্রী চায় না। বিএনপি শুরুর দিকে এটাতে একমত ছিল না, এবং বিএনপির যারা কমিটেড অ্যালাই তারাও বিএনপির এই পজিশনে অবস্থান নিয়েছিল। শেষ পর্যন্ত বিএনপি এটাতে একমত পোষণ করেছে। তবে আবার বিএনপি বলেছে আর একটা কথা, যেটা আমরা রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য, কিংবা যেভাবে আমরা দেখেছি যে গত কয়েক বছরে যেভাবে প্রধানমন্ত্রী ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে একবারে ফ্যাসিস্টে পরিণত হন, তো আমরা এই প্রধানমন্ত্রীর ক্ষমতা একটা ভারসাম্য আনতে চেয়েছিলাম। সেই জন্য তো একটা জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা পরিষদ এনসিসি গঠনের কথা ছিল। বিএনপি বলছে ওইটা যদি আমরা বা সবাই মিলে ওইটা যদি না হয়, ওইখান থেকে যদি সরে আসে, তাহলে বিএনপি প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে সরে আসবে। আপনি একটি কথা আমরা আগে শুনেছিলাম, সংস্কার, আগে শুনতেন উন্নয়ন আর এখন শুনেন সংস্কার, এখনও কি তাই মনে হয় নাকি সম্পর্কের সময়ের পালাবর্তনে কথাটি চলে এসেছে? না, গত 16 বছরে যে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র আমরা দেখেছি, এটা শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেই, যে সমস্ত দেশে এই ধরনের স্বৈরতন্ত্র বা স্বৈরশাসন ব্যবস্থা চলছিল, স্বৈরাচারী শাসকদের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন তারা জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নতুন নতুন ঘটনার তৈরি করে, কিংবা এক জায়গা থেকে সুইচ করার জন্য নতুন ঘটনার সৃষ্টি করে। সো সেই ক্ষেত্রে এবং গত সরকারেরও একটা পলিসি ছিল যে উন্নয়নের কথা বলতো, যে কম গণতন্ত্র বেশি উন্নয়ন, অর্থাৎ উন্নয়নের স্বার্থে গণতন্ত্র একটু কম্প্রোমাইজ করা। যেটা আপনার 71-এর মুক্তিযুদ্ধের আগে পাকিস্তান, যখন আমরা অবিভক্ত পাকিস্তান ছিলাম, তখন যেটা বলছে আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি। তো সেই জায়গা থেকে শেখ হাসিনার সেই ন্যারেটিভ আর বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সংস্কার ন্যারেটিভকে কখনোই এক করা যাবে না। কারণ ওইটা ছিল শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য ন্যারেটিভ, মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য ন্যারেটিভ। আর ইন্টারিম গভর্নমেন্টের যে সংস্কার, এটা কোনো ন্যারেটিভ না, এইটা সব মানুষের প্রত্যাশা। মুক্তিযুদ্ধ বলতেই আমরা শুনতাম যে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের নাম। 24 জুলাইয়ের অভ্যুত্থান বলতেই আসলে কি নতুন কোনো করে এরকম কোনো পরিবেশ তৈরি হয়েছে কিনা সেখানেও একটি দলের নাম আসলে এসে যায় না? এটা 71 থেকে যদি আমরা শিক্ষা না নেই যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তার নিজস্ব এজেন্ডা বানাতে গিয়ে কিন্তু বিশেষ করে এই পরিস্থিতি ডেকে আনলো। শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের ভিলেন বানানোর কোনো অবকাশ নাই, কিন্তু তার যে মুক্তিযুদ্ধে অবদান, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। শেখ মুজিবুর রহমানের দেশ স্বাধীনের পরের ভূমিকা নিয়ে আমরা সমালোচনা করতে পারি। তিনি বাকশাল করেছেন, 72-এর পরে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছেন, কিংবা আপনার এই রক্ষী বাহিনী তৈরি করেছেন, একদলীয় শাসন বাকশাল কায়েম করেছেন। এটা মুক্তিযুদ্ধের বিরোধী, কিংবা শেখ মুজিবুর রহমানের 71-এর পূর্ববর্তী যে সংগ্রাম, মানুষের ভোট এবং ভাতের অধিকার আদায়ের লড়াই, সেই লড়াইকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। কিন্তু শেখ মুজিব তথা আওয়ামী লীগের নেতাদের মুক্তিযুদ্ধের অবদান কিন্তু আমরা মুছে ফেলতে পারবো না। কিন্তু আওয়ামী লীগ কী করেছে, যে অন্যদের সকলের অবদান ডিনাই করে আপনার নিজেদের একটা নতুন ন্যারেটিভ দাঁড় করাতে চেষ্টা করেছে, যেটাকে বলে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান। যার ফলে তারা জিয়াউর রহমান, যিনি আরেকটি ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষকে হ্যামিলিনের বাসিওলার মতো, মানে সেই সময় এই অঞ্চলের মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন, কিংবা অন্যান্য নেতৃবৃন্দের যে অবদান, আওয়ামী লীগ কিন্তু কখনোই এটাকে স্বীকৃতি দেয়নি, স্বীকার করেনি। বরঞ্চ জিয়াউর রহমানকে রাজাকার বলে গালি দিয়েছেন, অন্যান্য মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করেছেন। তো
সেই জায়গা থেকে 24-এর গণ অভ্যুত্থান কিন্তু ধরেন মুক্তিযুদ্ধ একটা সংগঠিত বিষয় ছিল, দীর্ঘদিনের একটা প্রেক্ষাপট। গণ অভ্যুত্থানটা কিন্তু ওইভাবে কোনো প্ল্যান পরিকল্পনা করে হয় নাই, কিন্তু নেগেটিভ তৈরি হচ্ছে। রাইট, সেটা বলছি যে এইখানে আপনার দীর্ঘদিনের মানুষের ক্ষোভ, বঞ্চনা এবং ফ্যাসিস্ট শাসনের প্রতি ঘৃণা, এইটা একটা বিস্ফোরণ ঘটেছে এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে। তো ওইটার যদি আপনি ন্যারেটিভ বলেন, তাহলে ওই ন্যারেটিভের ক্রেডিট তো পরিষদকে দিতে হবে, আমাদেরকে দিতে হবে, যে আমরা 18 সাল থেকে শুরু করে এই ন্যারেটিভ দাঁড় করেছি। এবং এই আন্দোলনের অন্যতম আইকনিক ফেস কিংবা ফিগারগুলো মোস্ট অফ দেম তো ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে তারা রাজনীতি করেছে, বা তারা একটা ভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে রাজনীতিতে এসেছে, সেখানে আমাদের একটা ভূমিকা আছে। তো আমরা মনে করি এটা আমাদের ওই কৃতিত্বের জায়গায় থেকে কথা বলা ঠিক হবে না, কিংবা এখন যারা নতুন প্ল্যাটফর্ম করছে তাদেরও ওইভাবে ক্রেডিট নেওয়ার রাজনীতি করা ঠিক হবে না। ওইটা করতে গেলে আওয়ামী লীগের মতো আর একটা পরিণত হবে, সেটা যারাই করুক, সেটা আমি করতে যাই কিংবা শিবির করতে যাই কিংবা এনসিপি করতে যাই কিংবা অন্য দল করতে যাক। এই জুলাই গণ অভ্যুত্থান ছিল দলমত নির্বিশেষে আপামর জনসাধারণ, এবং এইখানে কিন্তু আপনার মৃত্যুর হার থেকে শুরু করে ক্যাজুয়ালিটি বিভিন্ন ঘটনা যদি দেখেন, এইখানে কিন্তু একেবারেই আম জনতাই কিন্তু প্রতিরোধ করে তুলেছিল। ধন্যবাদ। দর্শক শুনছিলেন নুরুল হক নূরের কথাগুলো শুনছিলেন, এবং যেখানে তিনি বলবার চেষ্টা করেছেন গেল জুলাই বিপ্লব কিংবা আগস্টের অভ্যুত্থান সব মিলিয়েই যে পথ চলা ছিল, এবং নতুন বাংলাদেশ তৈরির বিনির্মাণের জন্য রাজনৈতিক ঐক্যমত থেকে শুরু করে ভাবনার অমিল, তবে চেতনার জায়গায় কিংবা রাষ্ট্রের স্বার্থে একমতে পৌঁছানোর জন্যও কিন্তু উদ্যোগী হবার জন্য আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর প্রতি, তেমনি নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন। পরবর্তী অনুষ্ঠানে পরের পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।